বিজয়ের ৪৯ বছরে বাংলাদেশ, দেশ জুড়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দৃপ্ত উচ্চারণ। অবকাঠামো নির্মাণের অগ্রগতিতে উন্নয়নের নতুন ধাপে বাংলাদেশ, সময়োপযোগী নীতি সহায়তা বদলে দিয়েছে দৃশ্যপট, মানব সম্পদ উন্নয়নের সর্বোচ্চ গুরুত্বের তাগিদ। পদ্মা সেতু প্রকল্পের টাকায় জীববৈচিত্র্য রক্ষায় হচ্ছে বিশেষ জাদুঘর, জানা যাবে সেতু তৈরির ইতিহাস ২০২২ সালে খুলে দেওয়ার আশা। স্বাধীনতা সড়ক নামে চালু হচ্ছে মুজিবনগর নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত যাওয়া সড়ক, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতেই এ উদ্যোগ। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের দ্বিগুণ, ৪,২০০ কোটি ডলারের মাইল ফলক ছাড়ালো বৈদেশিক মুদ্রার মজুদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ৪৯তম মহান বিজয় দিবস। বীর শহীদদের স্মরণ করতে করোনা পরিস্থিতির মধ্যেও সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সাধারণ মানুষের ঢল। শ্রদ্ধা জ্ঞাপন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করা হবে না, সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করা হবে। বরাবরের মতো এবারও প্রথম সকালে জাতীয় স্মৃতিসৌধে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। তবে প্রতি বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সশরীরে পুষ্পস্তবক অর্পণ করলেও এবার করোনা পরিস্থিতির কারণে তাদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিবগণ। এরপর স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদের বিষ বৃক্ষ উপড়ে ফেলা এবারের বিজয় দিবসের শপথ। সংগ্রাম চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যে শক্তি তাদেরকে সম্পূর্ণরূপে এই বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন না করা যায়। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি। এবারকার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বীরশ্রেষ্ঠ পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। এর পরপরই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। যে আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের লড়াই করছে যে মুক্তিযোদ্ধারা, আজকে এই মুক্তিযুদ্ধ বিভ্রান্তে পরিণত হতে যাচ্ছে। বাচ্চারা দেখবে, শিখবে, এগুলো জানবে, এই জন্য এখানে আসছি। যে কোনো অপশক্তিকে রুখে দিয়ে এগিয়ে যাবে দেশ, বিজয় দিবসে এমনটাই প্রত্যাশা সবার। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ, সবুজ, শ্রদ্ধা নিবেদন পর্ব এখনো চলছে। সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব শ্রদ্ধা জ্ঞাপন করার পরে ৭টা থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাভারের এই স্মৃতিসৌধ। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি জনতার ঢল এবং অসংখ্য মানুষ এই মুহূর্তে কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি। সকালবেলা এক কুয়াশা ছিল, তীব্র কুয়াশাকে ভেদ করে সাধারণ মানুষ শীতকে উপেক্ষা করে এসেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজনৈতিক দলের নেতারা, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সংস্কৃতি কর্মীরা, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এমনই এক মিনার, এখানেই কিন্তু সবাইকে আসতে হয়, এখানেই কিন্তু নত হতে হয়, কেননা ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা, তার স্মারক হয়ে দাঁড়িয়ে আছে সাভারের এই স্মৃতিসৌধ। তাই এখানে বা এই জায়গাটি, এই স্মারকটি এড়াবার কোনো সুযোগই নেই। এই কারণে সবাই আসেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমরা দেখেছি ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মারা এসেছেন, বাচ্চাদের সাথে, ইতিহাসের সাথে, মুক্তিযুদ্ধের সাথে
মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে। এছাড়াও তরুণ প্রজন্মের যারা তারা এসেছেন, তারা বলছেন যে মুক্তিযুদ্ধের যে চেতনা তার উপর ভর করেই এগিয়ে যেতে চান তারা, এবং এখানে আসলে তাদের যে একটি শক্তি সঞ্চয় হয় সেই কথাও তারা বারবার বলছে। এই অঙ্গনে পুরোপুরি এখন একটি উদ্দীপনা, উচ্ছ্বাস সমস্ত কিছু রয়েছে। 1971 সালের 16ই ডিসেম্বর যেই উদ্দীপনা ছিল, আজকেও ঠিক 50 বছরে যখন পড়ল বিজয়, তখন একই উদ্দীপনা, একই উচ্ছ্বাস, একই আনন্দ লক্ষ্য করা যাচ্ছে মানুষের মাঝে। যারা এখানে আসতে পারেননি, বাসায় থেকে নিশ্চিতভাবে হৃদয় অর্ঘ্য তারা দিচ্ছেন এবং এই 30 লক্ষ মানুষকে নিশ্চিতভাবে স্মরণ করছেন। তো সব কিছু মিলিয়ে এখানকার যে আয়োজন সেটি চলছে। সকাল কুয়াশার মধ্যে এসেছেন, এখন রৌদ্রোজ্জ্বল দিন এবং এখনও এই শ্রদ্ধার পর্ব চলছে। সব কিছু মিলিয়ে এখানে থেকে এই ছিল এখানকার সর্বশেষ। সিলেটে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির, সেখানকার খবরাখবর জানতে চলে যাব তার কাছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের যেই খুব ভোরে বিজয়ের 49তম এই বিজয় দিবসের যেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ শুরু হয়েছে, এখনও তা অব্যাহত রয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শুরু হয়েছিল। সেই সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত সেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এখনও দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষমান আছে একে একে সেই শহীদ মিনারের বেদিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা 1971 সালে রক্ত দিয়েছেন এবং এই দেশ, এই ভূখণ্ড, এই মানচিত্রে যারা আমাদেরকে এনে দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা এই শহীদ মিনারের বেদিতে জড়ো হয়েছে। আমরা দেখেছি শত শত সংগঠন ইতিমধ্যে শহীদ মিনারের বেদিতে তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এবং তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলবে। আমরা জানি দুপুর পর্যন্ত এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলতে থাকবে। যত সময় পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সম্মিলিত নাট্য পরিষদ যে ব্যবস্থাপনা রয়েছে এই আয়োজনে, তারা তত সময় পর্যন্ত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। আমি যদি একটু দর্শকদের দেখাতে চাই, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। শত শত এই যে শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক দিয়েছে তা শহীদ মিনারের যারা আছে নাট্য সংগঠনের পক্ষ থেকে, তারা সেগুলো আবার বিভিন্ন শহীদ মিনারের বেদিতে সাজিয়ে দিচ্ছেন এবং সেগুলোকে বিভিন্নভাবে বিন্যস্ত করছেন, যাতে করে এই শহীদ মিনারের যে পাদদেশটা রয়েছে বাংলাদেশের অন্যতম একটি অত্যন্ত সুন্দর একটি শহীদ মিনার, সেই শহীদ মিনারের পাদদেশটি আরও হয়েছে, আরও সুন্দর হয়েছে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে, পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে। তবে একটি কথা বারবার উচ্চারিত হয়েছে সবার কণ্ঠে, সে হচ্ছে গিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের যারা ব্যাঘাত সৃষ্টি করছেন তাদের প্রতিহত করার জন্য আবারও নতুনভাবে শপথ নেওয়া হয়েছে। এখানে কিছু সময় আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করার পরে আবারও শপথ নেওয়া হয়েছে, যাতে করে এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এই শহীদ মিনারের পক্ষ থেকে যারা এসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য তাদের পক্ষ থেকে এই শপথ নেওয়া হয়েছে। মোটামুটি এই ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে 49তম বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলির সর্বশেষ খবর। সবুজ। বিজয় দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির ও তরিকুল ইসলাম সৌরভ। মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ বিজয় র্যালি বের করেছে। এই মুহূর্তে নগরীর কুমারপাড়া এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিবুল, ধন্যবাদ। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের 49তম বিজয় দিবসের আজকে এই বিজয় র্যালি শুরু করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের দলীয় কার্যালয় থেকে শুরু হয়েছে এই র্যালি এবং
এই র্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে শেষ হবে বলে আমাদেরকে মহানগর আওয়ামী লীগ জানিয়েছে। আমরা দেখছি যে নানান রঙে বর্ণিলভাবে সেজে পতাকা নিয়ে এবং জাতীয় পতাকা নিয়েও কিন্তু তাদের দলীয় এবং জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত করছে এবং এইটিতে বর্ণিলভাবে আসলে তারা সেজেছে। তারা বলছেন যে বাংলাদেশ যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে, সরকার যেইভাবে আসলে তাদের মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছে একের পরে এক, এবং যে বঙ্গবন্ধুর যে চেতনা, সেই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা নিয়ে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের সাথে এগিয়ে যাচ্ছে, সেটি তারা প্রত্যাশা করছেন যে এটি আসলে বজায় থাকবে। আজকের এই শোভাযাত্রায় এখানে মহানগরের মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন। আমরা এখানে লক্ষ্য করছি মহানগর আওয়ামী লীগের যিনি সভাপতি HM খায়রুজ্জামান লিটন, তার নেতৃত্বেই কিন্তু এই যে বিজয় মিছিলটি সেটি এগিয়ে যাচ্ছে এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কিন্তু তারা তাদের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে আসলে তাদের যে কার্যক্রম সেটি শেষ করবেন এবং এই র্যালি থেকে আসলে তারা নগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নগরবাসীরাও কিন্তু তাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন এবং এর মধ্য দিয়ে তারা যেটি বলতে যাচ্ছেন যে বর্তমান বাংলাদেশ যে উন্নয়ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেটি তারা অব্যাহত রাখতে চায়, আগামী দিনেও সেটি দেখতে চায় এবং যে চেতনা, যে মূল্যবোধ নিয়ে তারা এগোচ্ছে সেটি আসলে আগামী প্রজন্মের মধ্যে গেঁথে দিতে চান। এবং এই আজকের বিজয় দিবসের সকাল থেকে শুরু করে বিভিন্ন আয়োজনে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনায় দেখছি যে আলোচক যারা আছেন, যারা নেতাকর্মীরা আছেন, তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন মূলত এই সময়ে এসে, এই 49তম বিজয় দিবসের সময়ে এসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরে যে আঘাত, সেটিকে তারা বলছেন যে আসলে পরাজিত শক্তির যে আসলে দাহ, সেই দাহ থেকেই কিন্তু আসলে তারা এই কার্যক্রমগুলো করছেন। তো এছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনগুলো নানা ধরনের আয়োজন করেছে এবং মসজিদ মন্দিরে কিন্তু তারা বিভিন্ন ধরনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং রাজশাহী মহানগরের এই বিজয় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কুমারপাড়ায় গিয়ে শেষ হবে বলে আমরা জানি। এর পরবর্তী আয়োজনগুলো আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিজয় দিবস উদযাপনের খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। বিজয়ের 50তম বছরে এসে পদ্মা সেতু সহ বড় বড় অবকাঠামো নির্মাণের দৃশ্যমান অগ্রগতি জাতিকে উন্নয়নে নতুন ধাপে ওঠার আত্মবিশ্বাসের যোগান দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরকারের সময়োপযোগী নীতি সহায়তায় করোনা মহামারীতেও দেশের অগ্রগতি অব্যাহত আছে। অর্থনীতিবিদরা বলছেন, মানব সম্পদ উন্নয়নের জন্য বহুমুখী বিনিয়োগে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। হরিপদ সাহার রিপোর্ট। বিজয়ের মাসে দেশের অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় আর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করা পদ্মা সেতু পুরোটা দৃশ্যমান। প্রমত্তা পদ্মার এপার ওপার এখন একাকার। রাজধানীর বুকে দ্রুত এগিয়ে চলছে মেট্রো রেলের নির্মাণযজ্ঞ। বাণিজ্যিক নগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে হচ্ছে দেশের প্রথম টানেল। গত এক যুগে এ যেন নতুন বাংলাদেশ। গড়ে 6.5% বেশি জিডিপি প্রবৃদ্ধি সহ অর্থনৈতিক উন্নয়নের নানা সূচকে বেড়েছে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। হয়তো আমি পরিকল্পনা ছিল এই বছর করব 100 কিলোমিটার, দেখা যাবে আমি করে ফেলছি 150 কিলোমিটার সড়ক। সেই সেন্সে আমি বলছি যে পরিকল্পনা আমাদের আছে, কিন্তু গতি পরিকল্পনার বাইরে চলে যাচ্ছে। গতিটা এত বেশি হবে প্রবৃদ্ধির বা উন্নয়নের যে এই ধরনের পিছু টান দেওয়ার মতো অবস্থা কোনো শক্তির এই দেশে হবে না। বাংলাদেশের এই যে 49 বছরের যে অর্থনৈতিক অগ্রগতি, তার সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব পড়েছে আমাদের মনস্তত্ত্বে, যেখানে আমরা আত্মবিশ্বাসে বলীয়ান হয়েছে এবং আগামীর অগ্রগতিতে দ্রুততার সাথে এগিয়ে যেতে পারবো। কেবল অবকাঠামো উন্নয়নই নয়, দীর্ঘদিনের দাবি এক অঙ্কের সুদে ঋণ কার্যকর সহ নানা রকম সরকারি নীতি সহায়তায় সন্তুষ্ট ব্যবসায়ীরাও। তবে অর্থনৈতিক বৈষম্য কমানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। রপ্তানি খাতে কিছুটা দুরবস্থার মধ্যে আমরা পড়েছিলাম, সেই জায়গায় সরকার আমাদেরকে সহযোগিতা করেছে সব জায়গায়। তবে রপ্তানি খাতকে প্রাধান্য দিয়েছিল বলেই আজকে আবার রপ্তানি খাত ঘুরে দাঁড়াচ্ছে। করোনা শুরু হলো, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং
আমাদের যে বাজেট যে ঘোষণা করা হয়েছিল এবছর, এটা কিন্তু একটা ইনক্লুসিভ বাজেট ছিল, যেখানে মূল লক্ষ্য ছিল যে টু স্টেবিলাইজ দ্য ইকোনমি। সবকিছু ইন্ডিকেটর যেগুলো আছে পজিটিভ ইন্ডিকেটর। মানুষই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এবং সেই মানুষকে কাজে লাগানোর জন্য যত ধরনের ব্যবস্থা, সেই মানুষের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যে ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, স্কিল ডেভেলপমেন্ট, সেইগুলোতেই এখন মনোযোগ দেওয়া দরকার। সম্পদের সর্বোচ্চ ব্যবহার আর ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করলে 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর পথ কঠিন হবে না বলেই বিশ্বাস করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পাশাপাশি এই অঞ্চলের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পের টাকায় গড়ে তোলা হচ্ছে একটি বিশেষ জাদুঘর। উদ্দেশ্য বহু বছর পরও মানুষ যাতে জানতে পারে কেমন ছিল পদ্মা সেতু তৈরির দিনগুলো। 2022 সাল নাগাদ এ জাদুঘরটি সাধারণের জন্য উন্মুক্ত করার ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুর এমন সব ভারী যন্ত্রপাতি আর থাকবে না। কাজ শেষে চলে যাবে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির পক্ষ থেকে ভাড়ায় আনা যন্ত্রগুলো। তবে তাদের স্মৃতি রয়ে যাবে দেশে। চীন থেকে এসব যন্ত্রের রেপ্লিকা বানিয়ে আনার পর সেগুলো ঠাঁই পাবে পদ্মা সেতুর জাদুঘরে। শুধু পদ্মা সেতুর কাঠামো নয়, সেতু এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ করা হচ্ছে এই জাদুঘরে। 2016 সালে শুরু করা এই প্রকল্পে এর মধ্যে লক্ষ্য অনুযায়ী 1000-এর বেশি প্রজাতি সংগ্রহ করার কাজ শতভাগ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে স্তন্যপ্রায়ী প্রাণী, ব্যাঙ, সরীসৃপ, শামুক, ঝিনুক, পদ্মার মাছ, প্রজাপতি, পাখি সবকিছুই ঠাঁই পাচ্ছে এই জাদুঘরে। মৃত বন্যপ্রাণীগুলো সংগ্রহ করা হচ্ছে পদ্মার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা বিশ্বব্যাপী প্রচারেরও ব্যবস্থা করা হবে। জাদুঘর এবং পদ্মা সেতু এলাকা সম্পর্কে জানতে পারে, এই এলাকার প্রাণী সম্পর্কে জানতে পারে। এছাড়া পদ্মা এলাকার জীবন জীবিকার কিছু অংশ থাকবে। পদ্মার বুকে পাল উড়িয়ে চলা অনেক নৌকা এর মধ্যে হারিয়ে গেছে। এ নদীর সুবিখ্যাত ইলিশের পাশাপাশি সেগুলো ঠাঁই দেয়া হচ্ছে এই জাদুঘরে। তবে এখনও মিউজিয়ামের মূল ভবনটি নির্মাণ না হওয়ায় আপাতত সেগুলোকে ঠাঁই দেয়া হয়েছে অস্থায়ী একটি ভবনে। এই প্রকল্পের মেয়াদ 2021 সালের জুন মাস পর্যন্ত। আশা করা হচ্ছে 2022 সালের দিকে মূল ভবন নির্মাণ শেষে উন্মুক্ত করা যাবে জাদুঘরটি। সেতু মানেই রড, সিমেন্ট আর কনক্রিটের অবকাঠামো বুঝালেও এ অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখছে পদ্মা সেতু। একসময় অনেক কিছুই হয়তো হারিয়ে যাবে, তবে পদ্মার জীবন আর এইখানকার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই জাদুঘর। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। গত 2 দিনে 3টি ফ্লাইটে কোভিড সনদ ছাড়া 516 জন যাত্রী নিয়ে আসায় সাউদি এয়ারলাইন্সকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল এ জরিমানা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে করোনা নেগেটিভ সনদ ছাড়া 128 জন যাত্রী আনায় 11 ডিসেম্বর মালদ্বীপ এয়ারলাইন্সকে 2,56,000 টাকা জরিমানা করা হয়। সনদ ছাড়া যাত্রী আনলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হবে এমন নির্দেশনা দিয়ে 13 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কোনো এয়ারলাইন্স বারবার এমন ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে 2 সপ্তাহ পর্যন্ত ফ্লাইট বাতিলের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ফাইজারের পর যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পেতে যাচ্ছে মডার্নার করোনার টিকা। বিশেষজ্ঞরা মডার্নার টিকাকে 94% কার্যকর দাবি করা জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ প্রশাসন এফডিএও মডার্নার টিকা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে। একই সঙ্গে এর ক্ষতিকর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই বলে উল্লেখ করা হয়। চলতি সপ্তাহে টিকাটি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ফাইজারের টিকা নিয়েও একই মূল্যায়ন করেছিল এফডিএ। বিজয়ের 49 বছরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের দ্বিগুণের বেশি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আর রপ্তানিতে ভর করে বৈদেশিক মুদ্রার মজুদ $4,200 কোটি মাইল ফলক ছাড়িয়েছে। ব্যাংকাররা বলছেন, নগদ প্রণোদনায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছেন প্রবাসীরা। হরিপদ সাহার আরও একটি রিপোর্ট। প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি কাজ করে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে জুগিয়ে যাচ্ছে শক্তি। গত অর্থ বছরেই প্রথম প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে নগদ 2% হারে প্রণোদনা দেওয়া হয় বাজেটে। তারপর থেকেই বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধি পায়। এই যে সরকারি চ্যানেলে আর এর মধ্যে হয়েছে কি 2% কিন্তু ইনসেন্টিভ, আর আমরা অগ্রণী ব্যাংক কিন্তু আরও 1% দিয়েছি।
এতে 3% কিন্তু বেনিফিটটা পেয়েছে। এইটা কিন্তু বড় ধরনের তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করছে এবং ওয়ান্স দে স্টার্ট রেমিটিং মানি থ্রু অফিসিয়াল চ্যানেল, তারা তখন অফিসিয়াল চ্যানেলের সুবিধাটা পেয়ে গেছে, যে মজা পেয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত বছর 1820 কোটি ডলার প্রবাসী আয় আসে। চলতি বছরের 10 ডিসেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স প্রবাহের পরিমাণ 1170 কোটি ডলারেরও বেশি। এর বিপরীতে আমদানি ব্যয় কমা আর রপ্তানি আয় ও বিদেশি ঋণের প্রবৃদ্ধিতে বছর ব্যবধানে 1000 কোটি ডলারের বেশি রিজার্ভ বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে কিন্তু আমদানি কমেছে প্রায় 13%, আর রপ্তানি বেড়েছে 1.1%। আর পুরো বছর জুড়ে কিন্তু আমদানি অনেকখানি কম ছিল, এই কারণে কিন্তু বৈদেশিক মুদ্রার উপরে চাপটা অনেকখানি কমেছে। সব মিলিয়ে কিন্তু যে ইতিবাচক প্রবণতাটা তৈরি হয়েছে সেটা আমাদের সামনের দিনগুলোতে ধরে রাখতে হবে এবং সেই জন্য আমাদের যে প্রবাসী শ্রমিক ভাই বোন তাদেরকে উৎসাহ দিতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন অবস্থান করছিল 4209 কোটি ডলারে, তখন 71-এর মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ মাত্র 2040 কোটি ডলার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 50 বছর উপলক্ষে মুজিবনগর নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়কটি স্বাধীনতা সড়ক নামে চালু হতে যাচ্ছে। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। ইমিগ্রেশন, কাস্টমস, চেকপোস্ট, সড়ক নির্মাণ সহ সকল কাজ সম্পূর্ণ করা হলে স্বাধীনতা সড়কটি বাস্তবে রূপ নেবে। কাস্টমস কর্মকর্তা জানান, সমন্বিতভাবে সকল দপ্তরের কার্যক্রম শেষ করা গেলে বাস্তবে রূপ নেবে স্বাধীনতা সড়ক। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইতিহাসের সাক্ষী মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগান ঘেরা গ্রাম মুজিবনগর। এখানেই 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তারা সবাই সড়ক পথে বিদেশি সংবাদকর্মী ও মুক্তিযোদ্ধা সহ ভারতের কলকাতা থেকে নদিয়া হয়ে মেহেরপুরের মুজিবনগর আসেন। এখানেই গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মুজিবনগর কমপ্লেক্স। বাংলাদেশের মানচিত্র আর বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। এই সড়কের মাধ্যমেই মুজিবনগরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীজ বপন হয়, কিন্তু দেশ স্বাধীনের পর বন্ধ হয়ে যায় ঐতিহাসিক এই সড়কটি। মুজিবনগরের স্মৃতি রক্ষার্থে সরকার স্বাধীনতা সড়কটি উন্মুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করেছে। কাস্টমস সহ অন্যান্য স্টেক হোল্ডার যে সকল দপ্তরগুলো আছে সেই সকল দপ্তররা এখানে সমীক্ষা চালাচ্ছে। এই অবস্থায় স্বাধীনতা সড়কটি চালু করার সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় স্থানীয়রা। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ওই ভারতে গিয়ে ট্রেনিং করেছি এবং এই রাস্তা দিয়ে এসে আবার এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা আবার এই রাস্তা দিয়ে গিয়ে যুদ্ধ করেছি। আমরা চাই এই সড়কটি আবার পুনরায় চালু করা হোক। সকল কার্যক্রম শেষ হলে সড়কটি দ্রুত চালু হবে বলে জানান ঊর্ধ্বতন কাস্টমস কর্মকর্তা। সরকারের যে উদ্যোগ বা স্বপ্ন স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সড়কটি পুনরায় চালু করা। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়ার হৃদয়পুর পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের মাত্র 300 মিটার ইটের সোলিং করা। এইটুকু পাকা করে সড়কটি প্রশস্ত করলেই স্বাধীনতা সড়কটি উন্মুক্ত হবে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মহান বিজয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আজ আমদানি রপ্তানি সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলা হেলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় দিবসের সরকারি ছুটি থাকায় সকাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম বন্ধ আছে। তবে আগামীকাল 17 ডিসেম্বর থেকে বন্দরের আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম চালু থাকবে বলেও জানানো হয়। করোনা মহামারীতে ইন্দোনেশিয়া জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন মার্কেট। চাকরি হারানো বেকারদের জন্য লাভজনক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে স্থানীয় অনলাইন মার্কেট। ভিড় এড়িয়ে ঘরে বসেই কেনাকাটা করতে পেরে সন্তুষ্ট ক্রেতারাও। ইন্দোনেশিয়ার একটি মার্কেট রিসার্চ কোম্পানিতে 17 বছর কাজ করেছেন 41 বছর বয়সী রানী। করোনা মহামারীতে চাকরি হারিয়েছেন রানী সহ তার পরিবারের সবাই। আগের কর্মস্থল থেকে শিখেছিলেন খাবার আর কোমল পানীয়র ব্যবসা টিকে থাকে যে কোনো অর্থনৈতিক ধসে। এরপর থেকে নিজের রান্না করা খাবার অনলাইনে বিক্রি করছেন তিনি। এ সময় তার যোগাযোগ হয় জাকার্তার একটি কমিউনিটির সাথে, যারা পাহিঙ্গান সানডে মার্কেটের অনলাইন ভার্সন চালু করেছেন। এখন অনলাইনে কেনাবেচা হচ্ছে এই মার্কেটে। আমার ভাইয়ের চাকরি গেছে, বোনের বেতন 25% কমে গেছে। অনলাইন বাজারে যোগ দেওয়ার পর আমি অনেক কিছু শিখতে পারছি, লাভবান হচ্ছি। বিক্রেতারা নিবন্ধন করছেন অনলাইনে, ক্রেতারা আগে ভাগেই দিচ্ছেন পণ্যের অর্ডার। তবে দুপক্ষকেই অনুসরণ করতে হচ্ছে কিছু নিয়ম নীতি।
ভেবেছিলাম একবারই পণ্য বিক্রি হবে, এখন দেখছি অনেক পণ্যই বিক্রি হচ্ছে, দিন দিন বিক্রি বাড়ছে। আগে একজন ক্রেতা ছিল, এখন 10 জনের বেশি হয়েছে। যদিও লাখ লাখ ক্রেতার কাছে এখনো আমার পণ্য পৌঁছায়নি, তবু এটাই অনেক। প্রথমে মাত্র 50,000 রুপিয়ার পণ্য বিক্রি হলেও এখন কয়েক লাখ রুপিয়ার পণ্য বিক্রি করি। পারাহিতাও ফ্যাশনেবল পণ্য নিয়ে কাজ করছেন সানডে মার্কেটে। করোনার কারণে বেতন অর্ধেকে নেমে আসায় অতিরিক্ত আয়ের আশায় কাজ করছেন এই অনলাইন প্ল্যাটফর্মে। তিনি বিক্রি করছেন ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক। এটা নতুন ব্যবসা, যদিও এখনো মাইল ফলক অর্জন করতে পারিনি, কিন্তু সবার আগ্রহ, পণ্যের অর্ডার আর বিক্রি দেখে মনে হচ্ছে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম হবে। আমার জন্য এটাই সবচেয়ে ভালো ব্যবসা। ইন্দোনেশিয়ার নাগরিক রেনি আজেং এবং তার 6 বন্ধু মিলে আগস্টে সানডে মার্কেটের অনলাইন ভার্সন চালু করেন। এখন পর্যন্ত 3টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিশন ছিল অনলাইন সানডে মার্কেট প্রতিষ্ঠিত করা। মহামারীর মধ্যে তো কিছুই করতে পারিনি। আগ্রহ অনেক বেশি, অনেক বিক্রেতা এখনো আশা নিয়ে কাজ করছে। ক্রেতারা 1 সপ্তাহের মধ্যেই সব অর্ডার করে রাখেন। সপ্তাহে প্রায় 500 পণ্য বিক্রি হয়, যার বাজার মূল্য $1,770 মার্কিন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছে সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বিজয়ের 49 বছরে বাংলাদেশ, দেশ জুড়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দৃপ্তোচ্চারণ। অবকাঠামো নির্মাণের অগ্রগতিতে উন্নয়নের নতুন ধাপে বাংলাদেশ, সময়োপযোগী নীতি সহায়তা বদলে দিয়েছে দৃশ্যপট, মানব সম্পদ উন্নয়নের সর্বোচ্চ গুরুত্বের তাগিদ। এবং পদ্মা সেতু প্রকল্পের টাকায় জীববৈচিত্র্য রক্ষায় হচ্ছে বিশেষ জাদুঘর, জানা যাবে সেতু তৈরির ইতিহাস, 2022 সালে খুলে দেওয়ার আশা। এই ছিল সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।